যারাই ক্ষমতায় যাবে তাদের একটা এক্সট্রা চাপ কিন্তু তখন থাকবেই। ছাত্রদেরকে ওভার আইডিয়ালাইজেশন করাটা আমি সঠিক মনে করি। 6 বছর পরে ভোট হলে সেই ভোটের একটা আমেজ পুরো বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সম্ভবত আছে। প্রিয় দর্শক, টিভিএস এর আয়োজন রোড টু ইলেকশনে আপনাদের স্বাগতম। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আগামী নির্বাচন কেন্দ্রিক রাজনীতি, অর্থনীতি, সংস্কার সহ নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন দুজন বিশিষ্ট রাজনীতিবিদ। আমাদের সাথে আছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সিপিবির সাবেক সভাপতি। আমাদের সাথে আছেন জনাব মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি। আপনাদের দুজনকেই স্বাগতম। আপনাদের দুজনকে আমন্ত্রণের বিশেষ উপলক্ষ ছাত্র সংসদ নির্বাচন। আমরা সবাই জানি যে আপনার ঢাকা, রাজশাহী, চিটাগং এবং জাহাঙ্গীরনগরে ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে এবং আগামীকালকে ডাকসু নির্বাচন। তো আমরা প্রথমে ডাকসু নির্বাচন নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমরা জাতীয় নির্বাচন এবং জাতীয় রাজনীতি সম্পর্কেও একটু আলোচনা করব। আমি প্রথমে শুরু করতে চাই মাহমুদুর রহমান মান্না আপনাকে দিয়ে। আপনি যেহেতু গতকালকে ক্যাম্পাসে গিয়েছিলেন, তো গতকালকে ক্যাম্পাসে যাওয়ার পরে আপনি যখন নির্বাচিত হয়েছিলেন 1979 সালে, লম্বা সময়ের গ্যাপ, তারপরে একটা রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে। গতকালকে গিয়ে আপনার দৃষ্টিতে লক্ষণীয় কোনো কিছু পরিবর্তন চোখে পড়েছে কিনা? লক্ষ্য করতে গেলে বহু কিছু লক্ষ্য করবো। আমরা সংক্ষেপে যদি একটু শুনতে চাই। প্রথম কথা বলি, 79-80তে আমি প্রথম নির্বাচন করেছিলাম, পরেরটা তো 80-81। 79-80তে আমাদের প্যানেলের পরিচিতি সভা হয়েছিল বটতলাতে। মানে আমি বটতলায় যাচ্ছি আবার এতগুলো বছর, একটা ছাত্র সবাই বা এদের মধ্যে বক্তৃতা, এক ধরনের থ্রিল ছিল নিজের মধ্যে। আমাদের ওই সভার দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সবাই ভিজে গেছিল। মানে বটতলা বলতে যত বড় আপনার মাঠটা আছে না, ভর্তি ছিল, সবাই ভিজছিল। আর করিডোরে দাঁড়িয়ে শিক্ষক ছাত্র হাততালি দিচ্ছিল। গতকালকে কি পেলেন? গিয়ে দেখি যে সর্বসাকুল্যে 100 জন মানুষ হবে কিনা সন্দেহ। তাহলে কি শিক্ষক ছাত্র মিলে মানে কি বলবো, আগ্রহের ঘাটতি দেখা দিয়েছে না? এইটা আমি বুঝিনি। প্রথম কথা ইট ওয়াজ শকিং ব্যাপার। কি তো এটা করেছে শিক্ষক নেটওয়ার্ক, হয়তো আপনি জানেন। তো ওনারা হয়তো প্রপারলি সবাইকে বলেননি। একটা কারণ দেখালেন যে মাত্র একদিন পরে, মানে গতকাল হয়েছে, আগামীকালকে ডাকসু ইলেকশন, ক্যান্ডিডেটরা সবাই তো ব্যস্ত এখন ভোটারদের পেছনে, তাদের সাথে তাদের কর্মীরা ব্যস্ত, এইখানে কেউ আসতে চায়নি এই কারণে। এটা একটা রিজন হতে পারে, কিন্তু এটা এরকম নয় যে শেষ পর্যন্ত সংখ্যাটা 50-60-এর মধ্যে দাঁড়িয়ে যাবে। আপনার কাছে আমরা আবার আসবো। মুজাহিদুল ইসলাম সেলিম, আপনি তো অবশ্যই ডাকসু নির্বাচন পত্রপত্রিকার মাধ্যমে, টেলিভিশনে বিভিন্নভাবে ফলো করছেন। আপনার সুনির্দিষ্ট কোনো পর্যবেক্ষণ আছে কিনা এই নির্বাচনকে কেন্দ্র করে? না, যে ঘটনাটা গতকাল সম্পর্কে আলোচনা হলো, সম্ভবত আরেকটা কারণও এটা ভেবে দেখা দরকার যে এখন প্রচারণার ক্ষেত্রে অনলাইন প্রচারণাটা যেই পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তো কষ্ট করে আবার ওখানে এসে বক্তব্য শুনবে, এই প্রবণতাটা কমে যাচ্ছে আর কি। অনলাইনে হিউজ প্রচারণা এবং সেখানে ফলস প্রোপাগান্ডা, ফেক নিউজ এগুলো করার সুযোগও থাকে, আবার বেশি মানুষের কাছে রিচ করার সুযোগ থাকে। আমি খালি পর্যবেক্ষণে বলবো যে আমাদের সময় যখন ইলেকশন হয়েছে তখন যত ভোটার ছিল, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোটারের সংখ্যা দ্বিগুণেরও অনেক বেশি। এতগুলো হলও ছিল না। এই সেকেন্ড হলো, তখন থেকে আমাদের একটা প্রশ্ন ছিল যে হলে হলে ইলেকশন হয়, হল সংসদ হয় আর কেন্দ্রীয় সংসদ হয়, কিন্তু বাংলা বিভাগ, ফিজিক্স বিভাগ, কেমিস্ট্রি বিভাগ, ফ্যাকাল্টি ধরে কোনো ইলেকশন, কোনো বডি নাই। কারণ এটা হলো ছাত্র সমাজের স্বশাসিত সংস্থা। তাহলে পরে তার যে সমস্যাগুলো হলের ছাত্র হিসাবে বিরাজমান, সেইখান থেকে তার অ্যাসপিরেশন, তার আশা আকাঙ্ক্ষা, সেইগুলোকে সে বলার সুযোগ পাচ্ছে। কিন্তু ফ্যাকাল্টিতে থাকা অবস্থায় সেটা আরও বেশি শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো, সেটা ভবিষ্যতে হয়তো আমরা সেদিকে দাবি উঠেছে, সেদিকে যেতে পারবো, কনস্টিটিউশন বদলাতে হবে, সেদিকে আমরা যেতে পারবো। তো এখন একটা পরিবর্তিত পরিস্থিতির ভিতর দিয়ে ডাকসু নির্বাচন হচ্ছে। যেমন একটা বড় ছাত্র সংগঠন ক্যাম্পাসে নিষিদ্ধ, তার যেটা মূল অর্গানাইজেশন আওয়ামী লীগ, সেটাও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। তো এই প্রেক্ষাপটে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগরে একটা ছাত্র সংগঠন যেটার প্রকাশ্যে কোনো কার্যক্রম ছিল না এতদিন, এই দুইটা ক্যাম্পাসে এই দুইটার প্রকাশ্যে কার্যক্রমে এসেছে এবং তারা আপনার
অংশগ্রহণও করছে। তো আমার প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক সংস্কৃতি যেটা ছাত্র রাজনৈতিক সংস্কৃতি, আপনার জুলাই আগস্ট অভ্যুত্থানের আগে যেটা ছিল আর এখন যেটা নির্বাচন কেন্দ্রিক যে সংস্কৃতিটা দেখছেন, দুইটার ভিতরে গুণগত কোনো পার্থক্য আছে কিনা? আপনি পার্থক্য জানতে যাচ্ছেন। পার্থক্য সৃষ্টি অত সহজে হয় না, কেননা রাজনৈতিক সংস্কৃতিটা গড়ে ওঠে চলমান অর্থনীতির কাঠামো এবং চরিত্রকে ভিত্তি করে। আমাদের এখানে লুটপাটের অর্থনীতি যদি বহাল থাকে এবং সেটা যদি মানুষকে অর্থ সম্পদ সংগ্রহ করার জন্য ঘুষ, দুর্নীতি, তদবিরবাজি, এগুলো তো খবর টবর বের হচ্ছে। এবং মার্সিডিজ ছাড়া চলবো না, আমি BMW গাড়ি ছাড়া চলবো না, হেলিকপ্টারে মিটিং করতে যাব, রূপায়ণের ভেতরে 2টা ফ্লোর নিয়ে করবো, বুঝছেন না? এইগুলোতে একটা ডেমনস্ট্রেটিভ এফেক্ট। এবং সমাজের ভেতরে কনজিউমারিজম, ভোগবাদ, প্রদর্শনবাদ, পণ্যায়ন, কমোডিটিফিকেশন, এইগুলোর অভিঘাত তো অবধারিতভাবে এসে পড়বে। সুতরাং এটা সমাধান করার পথ আছে। ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুজাহিদুল ইসলাম সেলিম সাহেবের যেটা অবজারভেশন, আমি আপনার অবজারভেশনে জানতে চাচ্ছি। আপনি প্রস্তুত করেছিলেন একটা পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কিনা। জি, এটা তো মানে এখন পরিবর্তন অবশ্য এক একজন এক এক করে দেখবে। আমি ছাত্রদের মধ্যে বিরাট পরিবর্তন দেখি। সেটা হলো কীরকম, ধরেন এই যে জেন জি নিয়ে একটা অনেক আলোচনা হয়েছে না, ওইসব দেশে ইউরোপে আমেরিকাতে কি করে এক একটা জেনারেশন আলাদা আলাদা করে দেখে। কোনটা 10 বছর করে 20 বছরের একটা জেনারেশন, তাদের কিছু বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে জেনারেশনগুলো আলাদা আলাদা নাম দেয়। তার মানে ওই জেনারেশনগুলোর চিন্তা ভাবনায়, কথাবার্তায়, আচার আচরণে পার্থক্য হয়। নাহলে জেনজিটা আসলো কোত্থেকে? এবং জেনজির একটা বৈশিষ্ট্যের কথাই বলা হচ্ছে যে এরা খুবই ফায়ারি টাইপের, কোনো কিছু কেয়ার করে না, জীবন দিতেও কেয়ার করে না, এবং যেটা বলে সেটা করতে চায়। আমি কিন্তু বাংলাদেশে ওই জিনিসটা দেখলাম। ধরেন 15 বছর ধরে বিরোধী দল যে আন্দোলন করলো, কোনো সময় সরকারের মুখোমুখি হতে তারা পারলো না, কিন্তু এরা এসেই তাই করলো। জুলাই আগস্টে আমরা জুলাই আগস্টে এই যে করলো, যে মানে জীবনটা কিছুই না, এই সামনে যাচ্ছ, সামনে কিন্তু আর্মি বলে না, সামনে যাও, সামনে বাংলাদেশ, পেছনে পুলিশ। মানে এটা হলো ড্যাম কেয়ার করার ভাবটা, যেটা খুবই অসাধারণ। তো ওই অর্থে আমি মনে করি পরিবর্তন যুবকদের মধ্যে হয়েছেই। আগে ধরেন আমি সেলিম ভাই অ্যাকাডেমিক্যালি আমার চেয়ে 1 বছরের বড়, বয়সে কত হবেন তা আমি জানি না, 1 ইয়ার সিনিয়র, কিন্তু তারপর অনেকে আমি রেসপেক্ট করি। আমাদের সময় আমাদের 1 ক্লাস 2 ক্লাস জুনিয়র সিগারেট খেত না। এখন যারা ইউনিভার্সিটি পড়ছে তারা আমাদের দেখলেও সিগারেট লুকোনোর কথা ভাবছে না। তারা আমাদের সাথে যেভাবে কথা বলছে, আমরা আমাদের সিনিয়রদের সাথে এরকম করে কথা বলতাম না। এখন আমি বলতে পারবো বেয়াদব হয়ে গেছে, কিন্তু বিষয়টা বেয়াদবি নয়, বিকজ এটা একটা চেঞ্জ অফ কালচার। এই অর্থে আমি মনে করছি যে এখন যে ট্রেন্ডটা আমি দেখতে পাচ্ছি, আমাদের সময় সংগঠন নাই, তো তাহলে কীরকম করে ভোট হবে? কোনো স্বতন্ত্র তো জায়গাই নাই কোনো। আর এখন আপনি স্বতন্ত্রের সম্পর্কে সমালোচনা করলে আপনি পাল্টা সমালোচনা করতে পারেন, এরকম আমার ফিলিং হয়েছে এর মধ্যে। তো ওই অর্থে আমি মনে করি পরিবর্তন হয়েছে। কিন্তু যে কথাটা সেলিম ভাই উল্লেখ করতে চাইছেন বা বোঝাতে চাইছেন, কোয়ালিটেটিভ চেঞ্জ যাকে বলে, কোয়ালিটেটিভ চেঞ্জ অফ পলিটিক্স, সোসাইটি, এডুকেশন যাই বলেন, সেটার দিক যদি বলেন তাহলে উনি যেরকম করে বলেছেন সেই দিক থেকে এটা কি ওই রকম কোনো পরিবর্তনের দ্বারা সূচনা করেছে? এখন কি হয়েছে, সাইবার ক্যাম্পেইন হচ্ছে, অতএব জনসভায় আসছে না। আচ্ছা ভালো কথা, কিন্তু সাইবার ক্যাম্পেইনের খারাপ দিক কি? একটা ভালো বক্তৃতা দিয়েছে তো একটা টিপ দিয়ে দিলাম, লাইক, দ্যাটস অল। আর একটা যে জনসভায় অংশ নিচ্ছে, সে স্লোগান দিচ্ছে, সেটার সাথে উদ্বুদ্ধ হচ্ছে, জয়েন করছে ফিজিক্যালি, দুই দিক, কোনটা নেবেন আপনি? এবং এখানে আরেকটা প্রসঙ্গ চলে আসছে, যেটা হলো সাইবার ক্যাম্পেইনে যেটা বলে সাইবার বুলিং হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে। এটা নিয়ে তো যে মেয়েদের মধ্যে কত একটা সাইবার বুলিং হচ্ছে, এবং অনেক অভিযোগ করছে এটা নারী বিদ্বেষী প্রবণতার একটা নতুন করে উত্থান দেখা যাচ্ছে, নারীরা যাতে সামনের দিকে এগিয়ে আসতে না পারে। আমি এখানে একটু রেকটিফিকেশন করি, নারী বিদ্বেষী যে উত্থান কথাটা বলছেন না, আমরা আসলে ভেতরে ফোর্সেস যেরকম অ্যাক্ট করছে তা দেখছি না। কারা কপালে টিপ দিতে নিষেধ করছে নারীদের? উনি যে দল করেছেন তারা, এখনও তাদের দলের যারা উন্নত তারা করছে না। আমি যে দল করি, আমার দলের সাথে যারা যুক্ত আছে তারা না, যারা রিগ্রেশনের লোক, প্রোগ্রেসের লোক না, যারা পেছনে নিয়ে যেতে চায়। ওই জন্যই বললেন না, আপনি উন্নয়নে একটা করতে পারেন যেটাকে পেছনে টেনে নিয়ে যাবে, কথা একটা স্টল করে দেবে, সামনে আর যেতে দেবে না, সেই রকম একটা চেষ্টা হতে পারে। তারা এটা আটকাতে যাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি বলা হয়ে থাকে যেটা হলো সারা দেশের যে সবচেয়ে সচেতন ছাত্র সমাজ, তো সেখানে এই সাইবার বুলিং
আটকানো কিন্তু সম্ভব হয়নি। কি পথ আছে আমি জানি না তো। আটকানো সম্ভব হয়নি এবং এটাকে দেখানো হচ্ছে, এটাকে বলা হচ্ছে, যেটা হচ্ছে যে আমি যে কথাটা বললাম, নারীরা রাজনীতিতে এবার ছাত্রীদের আরও অংশগ্রহণ এক্সপেক্ট করা হচ্ছিল, বলা হচ্ছিল যে ডাকসু নির্বাচনে তাদের আরও বেশি অংশগ্রহণ হবে, কিন্তু এই সাইবার বুলিংয়ের কারণে অনেকেই হচ্ছে পিছিয়ে গেছেন। এটা একটা কারণ বটে। তাহলে পরিবর্তনের সূচনা যেটা আমরা কথা বলছিলাম, সেই সূচনার জায়গা থেকে যদি দেখা হয়, এটা একটা বড় ব্যত্যয় বা বাধা কিনা? না, এই আলোচনাটা আমাদের বুঝতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি হচ্ছে, সেটা সমস্ত দেশ এবং সমাজের অন্যান্য জায়গায় কি ঘটছে সেটা থেকে বিচ্ছিন্ন কিছু না। পরিস্থিতি এমন জায়গায় অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি সমস্ত কিছু একটার সঙ্গে আরেকটা ওতপ্রোত হয়ে জড়িত, যেটা বলে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথায়। আপনি অনেকে মনে করে যে হ্যাঁ ঠিক আছে একটু মলম লাগালাম, আবার আরেক জায়গায় দিয়ে উঠবে। এই ডাকসু নির্বাচনেও কিন্তু পত্রপত্রিকায় যে খবর আসছে, টাকার ছড়াছড়ির একটা অভিযোগ আসছে। তো ডাকসু নির্বাচনে যদি টাকার ছড়াছড়ি হয়, সামনে আপনার জাতীয় নির্বাচন আছে, আর ডাকসু নির্বাচনে যদি টাকার ছড়াছড়ি হয়, ছাত্ররা এখানে প্রার্থী, এই টাকার সোর্স এবং এটার ইম্প্যাক্ট কি? না দেখেন, এটা ছাত্রদেরকে ওভার আইডিয়ালাইজেশন করাটা আমি সঠিক মনে করি না। ছাত্র বটে এবং তার ঐতিহ্য আছে, এবং আমাদের সময় একটা কথা প্রচলিত ছিল, ওয়েন ইউ আর ইয়াং ইউ হ্যাভ এ গুড হার্ট, হৃদয়টা তখন মহৎ থাকে। ওয়েন ইউ গ্রো ওল্ড, বয়স একটু বাড়লে ইউ হ্যাভ এ গুড হেড, তখন বৈষয়িক চিন্তাগুলো আর একটু বেশি, অ্যান্ড ইউ বিকাম এ ক্যাপিটালিস্ট। আর গুড হার্ট থাকলে তখন তুমি কমিউনিস্ট থাকো, এইভাবে একটা কথা থাকে। এবং রাজনীতির আলোচনার গভীরে যাওয়ার একটা টাইম চলে আসছে, আমি মনে করি খুবই প্রয়োজন। একটা বিরাট গণ অভ্যুত্থান হয়ে গেল, মানুষ জানতে চায়, বুঝতে চায়। ইতিহাস আমাদের কাছ থেকে দূরে রেখে দেওয়া হয়েছে, বিকৃত করা হয়েছে। আওয়ামী বয়ান যেটা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে, সেটার তো একটা বড় সর্বনাশ করেছে আমাদের মুক্তিযুদ্ধের। এবং সেই বয়ান বিকৃত না করলে কিন্তু বাংলাদেশকে এইভাবে একটা লুটপাটতন্ত্র, ফ্যাসিস্ট দুঃশাসনের ভিতরে নিয়ে যাওয়া যেত না। ছাত্র সমাজ নিয়ে আমরা গর্ব করি, কারেক্ট। এবং এইখান থেকে সমস্ত আন্দোলনের সূত্রপাত হয়েছে, বিজয়গুলো অর্জিত হয়েছে, কারেক্ট। কিন্তু এটাও সত্য যে আমরা বিজয় অর্জন করি, সেই বিজয় ধরে রাখতে পারি না। এটা অনেক উদাহরণ আছে, অনেক। সুতরাং ছাত্র সমাজের এই যে চক্রের মতো বিজয় অর্জন করে আবার হাতছাড়া হয়ে যায়। নির্বাচনে পত্রপত্রিকায় যে লেখালেখি হচ্ছে, টাকার ছড়াছড়ি কথা বলা হচ্ছে, আমি এগ্রি করি না। এ ধরনের আসলে কোনো কিছু ঘটনা, এরকম কোনো কিছু ঘটনা তো আমি বলছি না, কিন্তু যেভাবে অভিযোগটা করা হয়েছে ছাত্রদের সম্পর্কে, এইটা আমি এগ্রি করছি না। কারণ আমার তো ধরেন পুরো প্যানেল নেই, কিন্তু খণ্ডিত প্যানেল আছে, বিপিজিস আছে। আমি তাদের থেকে কিছু কিছু খবর পেয়ে অন্য জায়গায় টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে, টাকা দিয়ে সব কিছু সয়লাভ, বিভিন্ন হোটেলে খাওয়ানো হচ্ছে, এগুলো কথাবার্তা পাঠানো হচ্ছে। এখন গিফট পাঠালে এইটা আপনি ধরবেন গিফটে কত টাকা লাগে, হোটেলে খাওয়াতে কত টাকা লাগে, মানে জাতীয় নির্বাচনের উপরে যে প্রভাব ফেলবে বলে এরকম একটা কথা বলা হচ্ছে, এরকম মোটেই কোনো কিছু না। একটা নির্বাচন তো উৎসবও বটে, সেরকম করে ধরেন আরে ভাই বিপি হবেন কদিন পরে খাওয়ান না কেন, ওইটা চা খাওয়াতে হলো, মিষ্টি খাওয়াতে হলো, ভালো কিছু খাওয়াতে হলো, এরকম হতে পারে। এর বাইরে টাকা খরচ করে ভোট প্রভাবিত করবার প্রবণতা নাই। ওইখানে পোস্টারের ছড়াছড়ি নাই, ব্যানার ওই হুলস্থুল নাই, কোনো জাঁকজমকই নাই। বিশ্ববিদ্যালয়ে বোঝাই জানা যে কালকে ভোট হচ্ছে। আমাদের সময় এক একটা ব্যানার 40-50 ফিট লম্বা ব্যানার। তাহলে সেই উৎসবটা কি এখন নেই? না, আমি ঠিক উৎসবের আমেজ, কালকে একবেলা গেছি, তাতে তো আমি বুঝতে পারিনি উৎসবের আমেজটা। তবে ব্যস্ত সবাই, এটা মনে হয়েছে আমার। ক্যান্ডিডেটরা তো কেউ এসেছিলেন, তারা এসে বক্তৃতা দিয়েই চলে যাচ্ছেন, আমাদের কাছে বলছেন ভাই আমাদের তো এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা। ওইদিকে আছে, আমি মনে করি সেদিক থেকে মানে 6 বছর পরে ভোট রয়েছে, ভোটের একটা আমেজ পুরো বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সম্ভবত আছে, যে আমি ফিজিক্যালি প্রত্যক্ষ করিনি, কিন্তু এটা আমি অনুভব করেছি, সেইটা আছে। কিন্তু এই প্রার্থীদের আরও যারা ছিলেন, মানে যারা বক্তৃতা করেছেন, তাদের বক্তৃতায় এরকম কোনো অভিযোগ পাই নাই, অন্যদের কাছ থেকে এরকম কিছু পাই নাই। মানে যে টাকায় ভোট হচ্ছে এরকম আমি মনে করি যিনি বা যে পত্রিকা রিপোর্ট করছে তা কারেক্ট বলেনি। তাহলে এখানে তো একটা গুড সাইড আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেটা হলো ইউজুয়ালি ইলেকশন বলতেই যেটা টাকার ছড়াছড়ি বলা হয়, সেই জায়গা থেকে এটা মুক্ত আছে, এটা একটা পজিটিভ। কোনো সময় সেলিম ভাই যখন বিপি হয়েছেন তখন তার সময়ও হয়নি, আমি যে 2বার রয়েছি আমাদের সময়ও হয় নাই। ঢাকা ইউনিভার্সিটি যারা নির্বাচন কর্তৃপক্ষ, তারাই ঘোষণা দিয়েছিলেন যে সেনাবাহিনী মোতায়েন করা হবে। এর আগে প্রথমে দ্যাট ওয়াজ এ স্টুপিডিটি, আই এম সরি টু সে। স্টুপিডিটি কি, তো আর্মি এসে কী করতো বলেন তো আমাকে?
ওনারা যে বললেন, না আমি আপনাকে জিজ্ঞেস করছি, মানে সবাইকে জিজ্ঞেস করছি, আর্মি সে কি করতে পারতো? আর্মি কি পুলিশ হতে পারে? যখন সেনাবাহিনীর কথা বলা হয় তখন তো সাধারণ ছাত্রদের ভিতরে একটা আশঙ্কা ছড়িয়ে পড়ে কিনা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বোধহয় অবনতি না, কিন্তু আমি সেরকম আশঙ্কা ছাত্রদের মধ্যে দেখি নাই, টু বি অনেস্ট। হয়তো হওয়ার কথা, কিন্তু তাদের মধ্যে দেখিনি। আবার যেহেতু আইএসপিআর বিবৃতি দিয়েছে যে এটা আমাদের কাজ নয়, মানে তাদের স্ল্যাপ অন দ্য ফেস অফ দি ঢাকা ইউনিভার্সিটি অথরিটি, তারা কি করলো? আইএসপিআর আজকেও বলেছে যেটা হলো যে এটা রিউমার বা গুজব ছড়ানো হচ্ছে, এই সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই ছাত্র সংসদে কোনো নির্বাচনে, এ ধরনের কোনো গুজব বা রিউমারে কান না দিতে। শোনেন, আমাদের এখানে একটা চালু হয়ে গেছে যে সমস্ত কিছু ঘটে মাস্টার মাইন্ড থাকতে হয় একটা, এবং বহু দূর থেকে রিমোটে একটা মেট্রিকুলাস প্ল্যানিং, সেইটাই হলো আসল শক্তি। জনতার শক্তি কোনো শক্তি না। এই নির্বাচনে কি হবে না হবে, কিভাবে ম্যানিপুলেট করা যায়, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্য রুলস অ্যান্ড রেগুলেশন, সেগুলোকে আমি ভায়োলেট না করেও কীভাবে ম্যানিপুলেট করে আমি জিতে আনতে পারি। শুধু ইনডাইরেক্টলি কতগুলো ইনফ্লুয়েন্স এইখানেই ব্রেন খাটাইতে হবে বলে এটাকেই মেট্রিকুলাস প্ল্যানিং অ্যান্ড মাস্টার মাইন্ডের কর্তব্য বলে ধারণা করে। এখানে আমাদের এখানে যেটা হচ্ছে, এটা অভিযোগটা এখান থেকে আসছে যে হিউজ টাকার কথা বলা হচ্ছে, যাদেরকে লক্ষ্য করে তাদের ভিতরে হয়তো একটা চিন্তা থাকতে পারে যে আমাদের ভোটার খুব কম, কিন্তু আমি যদি এমন একটা পরিবেশ করে তুলতে পারি যেখানে আমাদের ভোট দেবে না জানি তারা যাতে কম আসে, আবার আমাদের যারাই আমাদের ভোটারগুলোই যাতে আসে, এইটা ইনডাইরেক্টলি কতগুলো পরিবেশ সৃষ্টি করার ভেতর দিয়ে এই জিনিসগুলো করা হয় চেষ্টা হতে পারে, এবং সেই রকম অভিযোগ কিন্তু আছে যে এটা করে। ছাত্র সংসদগুলোর নিয়মিত নির্বাচন হতো না, যেমন ঢাকা ইউনিভার্সিটির ডাকসু ইলেকশন হলো প্রায় 3 দশক পরে 2019 সালে একবার হয়েছে। চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মোর দেন 3 ডিকেডস, 3 দশকের বেশি সময়ের পরে নির্বাচন হচ্ছে। তো এই যে নির্বাচন, অনিয়মিত নির্বাচন নিয়মিত না হয় আমাদের ছাত্র রাজনীতির আমরা যেটা এক্সপেক্ট করে থাকি, যেটা আলোচনা করলাম, গুণগত পরিবর্তন, নেতৃত্বের বিকাশ, এখানে কীভাবে বাধার সৃষ্টি করা হয়েছে? আমি আমার একটা উদাহরণ বলি, আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি। ধরেন 2 টার্ম ছিলাম, তো 2 টার্মে এক্সট্রা কারিকুলার যত অ্যাক্টিভিটি আমরা সবগুলো করেছি। মানে ধরেন সমস্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান যা হয়, ক্রীড়া জগতে যেগুলো সেগুলো করেছি, নাটক বলেন, এক্সটেম্পোর স্পিচ, লিটারি কম্পিটিশন সব করেছি। অ্যান্ড আ বাঞ্চ অফ ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস যারা অভূতপূর্ব কৃতিত্ব দেখেছে খেলাতে, কথা বলায়, লেখায়, গানে, রচনায়, অদ্ভুত। মানে এরকম না যে ডাকসু মানে ফাইটার কত তৈরি করলাম, কত স্লোগান ভালো দিতে পারলো তা না, ওইটা তো আছে। সমাজ পরিবর্তনের লড়াইয়ের মানুষও তৈরি হয়। আর তার সাথে সাথে এই যে আপনার এক্সট্রা কারিকুলার যেটা হয়, নন্দনতাত্ত্বিকদের বিষয় থাকে, কত কবি তৈরি হয়েছে সেই সময়। মানে আমি তো দেখি, ধরেন আজকে যাদেরকে দেখা যাচ্ছে, এই যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তো মারা গেছেন, ওর ব্যাচেই অন্তত পক্ষে 7-8টা কবি ছিল যারা বাংলাদেশের মানে না 1 নম্বর লেভেলে জায়গায় চলে আসছে। এবং সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে এরকম একটা পরিবারে মানসিকতা পরিবেশ ছিল তখন, হ্যাঁ, মানসিকতা তৈরি সৃষ্টি হয় যে তারা একটা কোয়ালিটিভ কোনো কিছু করবে। আর যখন ওটা থাকছে না, কোনো প্রতিযোগিতাই যখন নাই, তখন ইউ গো অল বাই ইউর সেলফ, আপনি তার কারোর সাথে কম্পেয়ার করার সুযোগ পাচ্ছেন না। এই দিক থেকে প্রতি বছরই হওয়া উচিত। এই নির্বাচন না হওয়ার পেছনে কি হল দখল, এই যে দখলবাজির একটা রাজনীতি ইউনিভার্সিটিগুলো কেন্দ্রিক তো লম্বা সময় ধরে চালু ছিল? নির্বাচন না হওয়ার কারণে হবে কেন সেটা? মানে বলছে নির্বাচন যাতে, মানে ধরেন আমার হল সংসদ নাই, কিন্তু হল অথরিটি তো আছে। হল অথরিটি পার্টিকুলার কোনো সংগঠন যখন ক্যাম্পাসে তার আধিপত্য বজায় রাখতে চায় এবং সেই বজায় ছাড়া কোনো মাস্তানি করা যায় না, ওই মাস্তানিটা দখল রাখতে হলে তো আপনার নির্বাচন দিলে আমার মাস্তানিটা সরে যেতে পারে। যদি একটা এতগুলো বছর নেই, 6 বছর মাস্তানি করে নাই তারা, আওয়ামী লীগের ছাত্রলীগ করে নাই। 90 পর থেকে তো পালাক্রমে যারা যখন আসছে তারা আপনার সেই মাস্তানিটা করে গেছে। ইলেকশনটা তো হয় না, ওই হয় নাই বলে, সেটাই বলছি। ইলেকশন হলে আপনি মাস্তানি করতে পারবেন, সেটাই বলছি। জিতবেন কিভাবে? ওটা বন্ধ হয়ে যেত। তো নিয়মিত যদি নির্বাচন হয় এবং নির্বাচনটা যদি গ্রহণযোগ্য হয়, তাহলে কি আপনার গুণগত পরিবর্তন, যেটা আপনারা ঐতিহ্যের কথা বলেন, যেটা এক্সপেক্ট করা হয়, সেইটার একটা সূচনা হতে পারে? শোনেন, এই ঐতিহ্য এইটার পেছনে ধাবিত হয়ে আমি ডাকসু বা অন্য ছাত্র সংসদের সপক্ষে বলছি, আমি এরকমভাবে জিনিস উত্থাপন করতে চাই। সমাজের সমস্ত অংশের মানুষেরই নিজের সুখ দুঃখ, অভাব অনটন, চাহিদা, সেইগুলো কর্তৃপক্ষের সঙ্গে নেগোশিয়েট করা, করার জন্য
তাদের একটা সংগঠিত হওয়ার সুযোগ আছে। ডাক্তার সাহেবদের সমিতি আছে, ইঞ্জিনিয়ারদের সমিতি আছে, এমনকি লুটপাট করে ধনী শ্রেণী তাদেরও চেম্বার আছে, অমুক আছে। ছাত্রদের থাকবে না কেন? আমার ব্ল্যাকবোর্ড ঠিক করতে হবে, আমার ডাল পাতলা হয় কেন এটা ঠিক করতে হবে, আমার এখানে রাস্তায় নাই কেন, আমার বাসের সংখ্যা বাড়াইতে হবে, আমার টিচার ছাত্র প্রপোর্শন এটা করতে হবে, কত রকম ইস্যুস আছে, আমার সিলেবাস রিওরিয়েন্ট করতে হবে, এইগুলোর ব্যাপার আছে। এখন এইখান থেকে রাজনীতিটা আসে। অনেকে বলে যে খালি এইগুলো করো, রাজনীতি নিয়ে চিন্তা করো না। ডেঞ্জারাস থিওরি, এটা বিরাজনীতিকরণের ফর্মুলা। এবং এটা এক কথায় জবাব দেওয়া যায় যে বিরাজনীতিকরণ করার ভেতর দিয়ে তারা কিন্তু একটা নতুন থিওরি এনেছে যে পলিটিশিয়ানস আউট, এই সিভিল সোসাইটি নামে যারা আছে রাজনীতি থেকে বাইরে, দে আর গুড পিপল, তারাই দেশের সরকার গঠন করবে। তো সরকার গঠন হলো হায়েস্ট লেভেল অফ পলিটিক্স। দেখেন এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? এখন কোশ্চেন হলো যে এইভাবে যখন নাকি পরিস্থিতিটা সৃষ্টি করা হচ্ছে, তখন ওভার পলিটিক্যালাইজেশনও কিন্তু খারাপ। ওভার পলিটিক্যালাইজেশন কি? একটা ডিপলিটিক্যালাইজেশন বললাম। ওভার পলিটিক্যালাইজেশন হলো ডাকসুতে যদি না জিততে পারি তাহলে পরে তো সরকার থাকে কি থাকে না। সরকার তখন তার ক্ষমতার স্বার্থে, এবং ক্ষমতাটা হলো লুটপাটের স্বার্থে, এবং এটা লিঙ্কড আপ হয়ে যাচ্ছে একটা হোল সিন্ডিকেট অ্যান্ড নেক্সাস, যেটা লুটেরা ধনিক শ্রেণী, দুর্নীতিবাজ, সামরিক বেসামরিক আমলা এবং এই তাদের সাঙ্গপাঙ্গরা মিলে একটা কায়েমি স্বার্থ সংস্থাগুলি দখল করে নেয়, এবং তাদের নিয়ন্ত্রণের ভেতরে যদি না রাখতে পারে তাহলে তো ক্ষমতায় চলে যাবে, বা আমি ওই এলাকার এমপি হতে পারবো না, ওর জন্য এইটা দখলে রাখতে হবে। এখন দখলে রাখতে হলে যদি সাধারণ ছাত্রের রায় অনুযায়ী ছাত্র সমাজের মুখপত্র ঠিক করতে হয়, সাধারণ ছাত্র তো তাদের দখলবাজির পক্ষে থাকবে না। সুতরাং মাসেল পাওয়ার, মানি পাওয়ার দিয়ে একটা কিছু ক্ষুদ্র গোষ্ঠী অফ ক্রিমিনালস তাদেরকে মোবিলাইজ করে এটাকে দখলে রাখার চেষ্টা করে। ওর জন্য তারা একটা অন্যতম কারণ এইটার সঙ্গে যুক্ত হলো পাওয়ারকে কেন্দ্র করে, পাওয়ারকে চিরদিন বারবার দরকার, অমুক মার্কার সরকার, এই যে স্লোগানগুলো আমরা শুনি, এইটার সঙ্গে যুক্ত হয়ে কিন্তু গোল ব্যবস্থাটা মানে পুনরুৎপাদনকারী, নিজেকে নিজেই পুনরুৎপাদন করে, এইভাবে কিন্তু একটা সিস্টেমের ভিতরে আমরা চলে আসছিলাম। এবং সেটাই কিন্তু আওয়ামী ফ্যাসিজমের জন্ম দিয়েছিল। এবং সেইখান থেকে বেরিয়ে আসা একমাত্র সম্ভব আমি মনে করি সাধারণ ছাত্র সমাজ, সাধারণ জনগণ, বিশেষ করে শ্রমজীবী জনগণ যখন নিজের অধিকার নিয়ে সচেতন হয়ে সংগঠিত হয়ে ভূমিকা পালন করবে, তখনই সম্ভব। ধন্যবাদ। যেমনটা আমরা বলছিলাম, যেটা হলো জাতীয় রাজনীতি থেকে ডাকসু বিচ্ছিন্ন কিছু নয়। তাহলে আপনার ডাকসু আছে রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি, চারটা নির্বাচনের যে ফলাফল, যেটাই হোক ফলাফল, এটা আগামী নির্বাচন জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা? নির্বাচনের ফলাফল জি নাও ফেলতে পারে। মানে এরকম না, ধরেন আমি একটা ডাইরেক্টলি বলি, ঢাকা ইউনিভার্সিটিতে প্রতিদ্বন্দ্বিতা হবে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে। ধরেন কোনো ক্যাম্পেইন করছি, সেটা করা উচিত হবে না। কোনো কারণে একটা দল জিতলো, এই কারণে সে দল জাতীয় নির্বাচনেও বিশেষ একটা এজ পাবে, প্রিভিলেজ পাবে, এরকম হবে না। এটা একটা প্রভাব ফেলবে। সাধারণ মানুষ মনে করবে ছাত্রদের দিকে সব ওইদিকে, এটা তাকে একটা টিল্ট দেবে, একদিকে মোড় নেওয়াতে সাহায্য করবে। কিন্তু এরকম হতেই পারে যে ডাকসুতে একটা জিতলেও জাতীয় রাজনীতিতে, জাতীয় ভোটে আরেকজন জিতবে, এরকম হতে পারে। এই চারটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবশ্য ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম করে প্রভাব ফেলতে পারে, অন্য বিশ্ববিদ্যালয়গুলো সেরকম করে ফেলে না। এমনকি নিজ নিজ ক্ষেত্রে ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা জিতলো, সেই জেতার উপরে চট্টগ্রামের রাজনীতিতে একটা আলাদা প্রভাব পড়বে, এরকম হয় না। ঢাকারটা হয়, আর বাকিটা ঢাকার কেন্দ্রীয় রাজনীতি বা জাতীয় রাজনীতি জেলায় জেলায় প্রভাব ফেলে। সেরকম করে ডাকসুটাকেই ফোকাস ধরে যদি আপনি বলেন, এমন যদি হয় যে এখানে স্বতন্ত্র জিতেছে, তার মানে কি স্বতন্ত্র সরকার যাবে আগামী নির্বাচনে? এরকম স্বতন্ত্র তো নাই, কাজে ওটা হবেই না, ওইটা না। তবে আমি মনে করি যে জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলার ব্যাপার কীরকম হয়, ধরেন এরকম একটা পরিষদ গেল, যারা মনে করছে তারা জুলাই যোদ্ধা, যে শব্দ এখন শুনি, যদিও শব্দটা আমার খুব অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় না, তো জুলাই যোদ্ধারা যা গেলে
যারাই ক্ষমতায় যাবে তাদের একটা এক্সট্রা চাপ কিন্তু তখন থাকবেই, যে না হলে ছাত্ররা এটার উপরে বিদ্রোহ করতে পারে। এবং ব্যাপকভাবে তো এদের যে দাবি দেওয়া, মানে আহতদের বিচার করো, যারা শহীদ হয়েছে তাদের যথাযথ মর্যাদা দাও, লুটেরাদের বিচার করো, ইত্যাদি ইত্যাদি, এগুলোর দাবিতে চাপ সরকারের উপরে বেশি পড়বে। সো আমি মনে করি ওইভাবেই এখন পর্যন্ত দেখা উচিত। এইটা 69-এর ডাকসু হবে না যারা স্বাধীনতার পতাকা তুলবে, এটা ওরকম ডাকসু হবে না যে শেখ মুজিবকে বঙ্গবন্ধু বানিয়ে দেবে, জাতির পিতা বানিয়ে দেবে, ওই রকম কোনো সম্ভাবনা আপাতত নাই। কিন্তু একটা জিনিস হতে পারে, যদি এই ডাকসুই মনে করে আসলে কি পিয়ার ভালো না খারাপ, তার উপরে একটা ডিবেট করব, সব ইউনিভার্সিটিকে ডাকলো। মানে ধরেন যেভাবেই দেখেন বিদ্যার শ্রেষ্ঠ পীঠ বিশ্ববিদ্যালয়, সেইখানে যদি এইরকম একটা চর্চা হয়, বুদ্ধিবৃত্তিক চর্চা, সেটা মানে এমনিতে আমি একটা খুবই পজিটিভ দিক মনে করি কি 24-এর পরে, অভ্যুত্থানের পরে এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে কনস্টিটিউশন এখন গ্রামের ওখানে আলোচনা হচ্ছে, এই পিয়ার কি জিনিস আলোচনা করছে, সোজা বড় কথা না। কিন্তু আগের দিনের ধারণা কী ছিল, ভালো ছাত্র আবার রাজনীতি করে, সেলিম ভাই এত ভালো ছাত্র কী করতে, সব করতে গেল, কলেজ থেকে এক্সপেল হয়ে গেছে, ঢাকা কলেজ থেকে বের করে দিয়েছিল তাকে, অথচ উনি স্ট্যান্ড করেছিলেন, এই ভালো ছাত্র আসতো না তো পলিটিক্সে। এখন দেখা যাচ্ছে ভালো ছাত্রেরই দরকার বেশি, মেধাবী মানুষের দরকার বেশি, এবং সেই মেধার চর্চা হচ্ছে। আমরা কিন্তু ওই যখন স্প্রেডশিটটা দিয়েছি 166টা প্রশ্ন, প্রত্যেকটা সেন্ট্রাল কমিটি বসে ওটার উপর আলোচনা করে টিকমার্ক দিতে হয়েছে, তো কত বড় এক্সারসাইজ। এই ব্যাপারে ছাত্রদের ভূমিকা সবচেয়ে বেশি হবার কথা। শ্রমিকরা তো পারবে না এটা, কিংবা গ্রামের কৃষক তো পারবে না। এইখানে ছাত্রদের ভূমিকা এবং সেই অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা খুবই বড় হতে পারবে, এবং বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি সেই অর্থে জাতীয় রাজনীতির উপরে বিশাল প্রভাব ফেলতে পারবে, সম্ভব। মুজাহিদুল ইসলাম সেলিম, আপনি কি মনে করেন? দেখেন, জাতীয় রাজনীতি আর বিশ্ববিদ্যালয় সংসদগুলো বা বিশেষ করে ডাকসু সম্পর্কে আমরা আলোচনা করছি। আমার মনে হয় যে একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে কিছুটা পরস্পরকে প্রভাবিত করবে, যে এটা খুবই স্বাভাবিক। এই কথা বলা যাবে না যে ডাকসু যেটা হচ্ছে সেই চেহারায় জাতির রাজনীতি চলবে, আবার জাতীয় রাজনীতি যেই চেহারায় চলছে একইভাবে ডাকসু চলবে, এইটাও হয়তো বাস্তবসম্মত না। পরস্পরকে প্রভাবিত করে। এই নির্বাচনের ফলাফল আগামী জাতীয় নির্বাচনের কোনো প্রভাব ফেলবে কিনা, জাতীয় নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে? এটা তো আমি যুক্তি দিয়ে যদি বলি তাহলে প্রভাব ফেলার কোনো কারণ নেই, কারণ এটা সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে হচ্ছে। ওখানে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সবাই মিলে তাদের অভিমত অনুযায়ী তাদের প্রতিনিধি নির্বাচন করছে, এবং সেইটা দিয়ে ঘটনাটা ঘটছে। আর এইখানে হলো তাদের নিজস্ব আত্মপরিচয় ছাত্র, সেইখান থেকে তাদের আন্দোলনটা পরিচালনা করার জন্য এটা হচ্ছে। এখন আপনি যদি বলেন এইটাই একমাত্র প্রভাব, এইভাবে যদি ভাবেন, হ্যাঁ এটা প্রভাব একটা থাকবে, কিন্তু এটাই নিয়ন্ত্রক না। এবং উল্টা দিকে আমি যে কথাটা বললাম, অনেক ফ্যাক্টর, উল্টা দিকে আমি বললাম ডাকসু জাতীয় রাজনীতিকে প্রভাবিত করবে, আর জাতীয় রাজনীতি যে ডাকসুর কার্যক্রম এবং তার ফলাফলকে প্রভাবিত করবে না, সেটাও তো আমি এতদিন তো প্রভাবিত করেছে, ইলেকশনই হতে দেয় করেছে, এখনও সেটার জের হয়তো কিছু থেকে যাবে। সেটা আমাদের সেটা রিমুভ করার দায়িত্বটা নিতে হবে সাধারণ ছাত্রদের। আমি এইখানে পয়েন্টটা স্ট্রেস করতে চাই, সাধারণ ছাত্ররা যদি না চায় তাহলে পরে আমরা জাতীয় রাজনীতিতে পরিবর্তন, তার সেই খালি ঘরে বসে কিছু সংস্কার প্রস্তাব রচনা করলে এটা বাস্তবায়ন করতে হবে তো, এবং অনেক রকম সংস্কার প্রস্তাব এসছে। কিন্তু আমি একটু অবাক হলাম যে বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থান অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য কোনো নির্দিষ্ট একটা প্রস্তাব নেই। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।